বঙ্গীয় সাহিত্য পরিষদ নৈহাটি শাখার উদ্যোগে নৈহাটির ঐকতান মঞ্চে 28শে জুন রবিবার সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন পালিত হলো। বঙ্গীয় সাহিত্য পরিষদের নৈহাটি শাখার যুগ্ম সম্পাদক শোভনলাল রাহা জানান, এদিনের অনুষ্ঠানে প্রকাশক বঙ্কিমচন্দ্র নিয়ে আলোচনা করলেন ভারতীয় জাদুঘরের প্রাক্তন অধিকর্তা অনুপ মতিলাল। বঙ্কিম মানসে সংস্কৃত সাহিত্য নিয়ে আলোচনা করলেন অধ্যাপিকা ডক্টর রুমা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের আইনজীবী শ্রেয়া দাস একটি বহুভাষিক বা মাল্টিলিঙ্গুয়াল কথা ও সুরের অঞ্জলি নিবেদন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর রতন কুমার নন্দী। এদিনের অনুষ্ঠানে ক্যান্সার আক্রান্ত ছাত্রকে অভয় স্পর্শ সংস্থার পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। ভারতীয় জাদুঘরের অধিকর্তা সহ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডিরেক্টর ও জয়েন্ট সেক্রেটারি সহ রাজ্য সরকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র বা ইজিপসিসির ডিরেক্টর পদেও যুক্ত ছিলেন। লেখক হিসাবে তার উল্লেখযোগ্য রচনা দ্য ফিলোসফার স্টোনস, স্পিচেস অ্যান্ড রাইটিংস অফ স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। এই ইতিহাসতাত্ত্বিক মানুষটির আরও একটি উল্লেখযোগ্য মননশীল গবেষণাধর্মী গ্রন্থ ভারতীয় সাবকন্টিনেন্টালে ঔপনিবেশিক সাংস্কৃতিক মানচিত্র। এছাড়া তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য কর্ম, নিষিদ্ধ হয়ে যাওয়া বই, চিঠি পত্র সংরক্ষণের জন্য উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছেন। এহেন মানুষকে আমরা নজরুল প্রেমী ও বিশেষজ্ঞ বলতেই পারি। এই উল্লেখযোগ্য আলোকিত ব্যক্তিকে আমাদের মধ্যে পেয়ে আমরা আনন্দিত, তাকেও স্বাগত, সুস্বাগত। আমরা আমাদের মধ্যে আরও পেয়েছি অধ্যাপিকা ডক্টর রুমা বন্দ্যোপাধ্যায়ের ন্যায় কৃতবিদ্যকে, যিনি একাধারে শিক্ষাদান, অপরদিকে সংস্কৃত সাহিত্য পরিষদের ন্যায় জ্ঞান চর্চার পীঠস্থানের সচিবও বটে। তিনি সংস্কৃত ও দর্শন দুটি বিষয়ে স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বৌদ্ধ দর্শন বিষয়ে গবেষণা করেন। অধ্যাপনা শুরু কলেজে, লালবাবা কলেজে, পরে বাসন্তী দেবী কলেজ। দীর্ঘদিন শিক্ষাদানের পর অবসর, কিন্তু এই সব অনন্য সাধারণ মানুষের অবসর হয় না, শিক্ষার শেষ নেই। বিরামহীন চলায় তিনি অতিথি অধ্যাপক হিসাবে কলকাতা, যাদবপুর, রবীন্দ্রভারতী সহ ভারতের নানা বিশ্ববিদ্যালয় সহ এশিয়ার নানান বিশ্ববিদ্যালয়ে পাঠদান করে অসংখ্য ছাত্রছাত্রী তৈরি করেছেন। তার লিখিত ও সম্পাদিত গ্রন্থগুলির মধ্যে পাই ভারতীয় দর্শনের প্রমা ও প্রমাণ দুটি খণ্ডে, মেঘদূত উৎসব ও মননে, রবীন্দ্র সাহিত্যে সংস্কৃত, পালি ও প্রাকৃতের প্রভাব, এছাড়া গ্রহজাত তত্ত্ব, দুর্গাপূজা তত্ত্ব, দুর্গোৎসব সচিব, যাত্রা তত্ত্ব, কালীতন্ত্র প্রভৃতি বিষয়ের উপর প্রগাঢ় জ্ঞান, পাণ্ডিত্য সম্বন্ধীয় লিখনী রয়েছে তার আস্তাবলে। বর্তমানে তিনি দুর্গাপূজায় পৌরোহিত্য মহিলাদের অধিকারের উপর বিস্তর লেখালেখি করে চলেছেন, যা প্রবাদ স্বরূপ। সঙ্গীতে তিনি স্বর্ণপদক প্রাপ্তা। সংস্কৃত রবীন্দ্রসঙ্গীতে তিনি একমাদ্বিতীয়ম, তব কুসুম মালিকা, শ্রীজীব নায়তীর্থের কবিতার উপর তার নির্ধারিত গান, যা বেস্টসেলার পর্যন্ত হয়েছে। এই বিদুষী মানবীকে অভিনন্দন ও স্বাগত। এবং সর্বোপরি আমাদের অভিভাবক, আপনজন, আজকের সভা মুখ্য ডক্টর রতন কুমার নন্দী। তিনি একাধারে নৈহাটি ঋষি বঙ্কিম কলেজের প্রাক্তন অধ্যক্ষ, বর্তমানে সভাপতি বঙ্গীয় সাহিত্য পরিষদ, প্রাক্তন অধ্যক্ষ ও পরিচালক ঋষি বঙ্কিম গবেষণা কেন্দ্রের। এহেন মানুষের গ্রন্থে রঞ্জিতে রয়েছে কর্তাভাজা ধর্ম ও সাহিত্য, যা বিশেষভাবে উল্লেখযোগ্য। পথের পাঁচালী পর্যালোচনা ও বিশ্লেষণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চন্দ্রশেখর সম্পাদিত গ্রন্থের অসংখ্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য 125 বছর বঙ্গীয় সাহিত্য পরিষদ, যা বাংলা সাহিত্যের ও পরিষদের দলিল স্বরূপ। আর আছেন কলকাতা উচ্চ ন্যায়ালয়ের ব্যবহারজীবী শ্রেয়া দাস। মোরাল
সাহেব ছিলেন একজন নীলকর সাহেব। এই মোরেলগঞ্জে নীলকর সাহেব উনি খুলনায় গিয়ে খুব বিপদে পড়েছিলেন। খুলনার পোস্টিংটা ওনার ছিল জীবনের সবচেয়ে ডিস্টার্ব পোস্টিং যাকে বলে। আমাদের সব পোস্টিং তো ভালো হয় না, কোথাও কোথাও গিয়ে আমরা খুব অসুবিধায় পড়ে যাই, সব জায়গাগুলো ঠিক জেল করে না যাকে বলে। বঙ্কিমও তেমনি জেল করেনি। এই মোরেলগঞ্জে নীলকর সাহেবের অসম্ভব অত্যাচারে একটা জায়গা, একটা এলাকা, তিনি একদম একটা বড় এলাকার মালিক হয়েছিলেন, একদম বিশাল। সে সৈন্য সামন্ত দিয়ে জমিদারি করে বঙ্কিম সেইটাকে, সেই জায়গার যে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা, সেটাকে আটকাতে গিয়ে অসাধারণ সাফল্য পেয়েছিলেন উনি। আমার পুলিশ নিয়ে গিয়ে মোরেল সাহেবকে তাড়িয়েছিলেন, অ্যারেস্ট করেছিলেন ওর সৈন্যদের, এবং করে ওখানকার যে আইন শৃঙ্খলার অবনতি সেটাকে দমন করেছিলেন। এই দমন করার ফলে ওনার ঊর্ধ্বতন সাহেব বাকল্যান্ড, সিই বাকল্যান্ড বলে বিখ্যাত সাহেব ছিলেন, যার বিখ্যাত বই আছে, বইটা পারলে পড়বেন, আমি জানি না বঙ্কিমভবনে আছে কিনা। সেটা হচ্ছে বেঙ্গল আন্ডার দ্য লেফটেন্যান্ট গভর্নর্স, অসাধারণ বই। বাকল্যান্ড বহু পুরনো সাহেব। আপনারা হাওড়ায় যারা যান তারা জানেন যে বঙ্কিম সেতু বলে একটা সেতু আছে হাওড়াতে, স্টেশন থেকে বেরিয়ে। ওই সেতুটার দীর্ঘকাল নাম ছিল বাকল্যান্ড ব্রিজ। পরবর্তীকালে ওটা বঙ্কিমচন্দ্রের নামে হয়, কারণ বঙ্কিমচন্দ্র হাওড়ায় 3 বার ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, 3 বার পোস্টেড হয়েছিলেন হাওড়ায়। ফলে ওটা পরে সেই বাকল্যান্ড সাহেব খুলনায় ওনার বড় সাহেব ছিলেন, এবং তিনি ওনার এই অসম সাহস দেখে আমাদের চাকরিতে সাহেবরা একটা এসিআর লেখে, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। সেই রিপোর্টে উনি লিখেছিলেন যে while in charge of the Khulna subdivision, he helped very largely in suppressing river dacoities, জলদস্যু, মোরেলগঞ্জে জলদস্যু ছিল, and establishing peace and order in the eastern canals. এটা ছিল বাকল্যান্ডের এসিআর বঙ্কিম সম্পর্কে। আমি এবারে চলে যাচ্ছি ওরা হাওড়াতে পোস্টিংয়ে, এটা অনেক পরে, তখন আনন্দমঠ বেরিয়ে গেছে। 1878-79 আনন্দমঠ আপনারা জানেন প্রকাশিত হয়েছে, আলোড়িত হচ্ছে সারা দেশ। সেই সময় উনি হাওড়ায় প্রথম এলেন 1881, মানে চাকরিতে তখন প্রায় 23 বছরের সিনিয়র ম্যাজিস্ট্রেট। ইতিমধ্যে পদোন্নতি হয়েছে, মানে প্রায় প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে ম্যাজিস্ট্রেট হিসেবে। এই হাওড়ায় এসে ওনার প্রথম যেটা হলো সেটা হলো একটা হাওড়া মিউনিসিপ্যালিটি থেকে একটা নোটিশ বেরিয়েছিল, তখন হাওড়া মিউনিসিপ্যালিটি হয়ে গেছে, যে কম্বাস্টিবল জিনিস দিয়ে বাড়ি করা যাবে না। কম্বাস্টিবল মানে জানেন আপনারা, দাহ্য পদার্থ, যাকে দাহ্য পদার্থ বলে, অর্থাৎ যাকে আগুন লেগে যেতে পারে। তা সেই নোটিশটা পেয়ে একজন খুব গরিব মহিলা, যার গোলপাতা বা খড়ের ছাউনির বাড়ি ছিল, সেই রকম একজন মহিলা, তিনি খুব ঘাবড়ে গেলেন। কারণ যে বাংলা করেছিল যে নোটিশটার ইংরেজিটা, সে বলেছিল যে জলীয় পদার্থ, জলীয় মানে বর্গের জয় বয় দিলে জলা হয়, অর্থাৎ দাহ্য বোঝায়। কিন্তু ওনাকে লেখা, যিনি নোটিশটা পেয়েছিলেন, তাতে লেখা ছিল বর্গের জল লয় দীর্ঘই অন্তুস্থ, অর্থাৎ জলীয় পদার্থ, তরল জলীয় পদার্থ। এইভাবে নোটিশটা তিনি মহিলা পেয়েছেন। কম্বাস্টিবলের বাংলা হয়েছে জলীয় পদার্থ। মহিলা তো বুঝতে পারেননি, একে গরিব অশিক্ষিত, তারপর বুঝতে পারেননি। তিনি ন্যাচারালি বুঝতে না পেরে কোর্টে টোটে গেছেন, বঙ্কিমের কাছে শেষ পর্যন্ত কেসটা এসছে। তখন বঙ্কিম কেসটাকে নাকচ করে দিয়েছেন, বলেছেন
এ হতে পারে নাকি জলীয় পদার্থ দিয়ে বাড়ি, জল দিয়ে কিছু বাড়ি হয়? হতে পারে? বৃদ্ধা আশীর্বাদ করিতে করিতে চলিয়া গেল। একজন স্মৃতিকথায় লিখছেন, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত সে কি ভাবিয়া ঠিক করিতে পারিয়াছিল কেন তাহাকে সরকার বাহাদুর ধরিয়া লইয়া গিয়েছিল, কেনই বা অবশেষে ছাড়িয়া দিয়েছিল? বুড়ি খালাস পাইল দেখিয়া ম্যাজিস্ট্রেট বকলন্ড ক্রোধে জ্বলিয়া উঠিলেন। বঙ্কিম এই বাকল্যান্ড, আমি যে বাকল্যান্ডের কথা বলছি সেখানে বাকল্যান্ড বলছে সে এখানে আবার হাওড়াতে উনি আবার এসে বাকল্যান্ডকে বস হিসেবে পেয়েছিলেন। মতো বায়স পক্ষীর মতো একটা জীবন কাটে, সারাদিন কালো দ্বারকাকের মতো এই কোর্ট থেকে ওই কোর্ট ঘুরে বেড়ায়। কিন্তু ওই যে আহির ভৈরব রাগ বেজে চলেছে সকালবেলা আর সন্ধেবেলা দেশ, সেই জন্যে ওই বাদী বিবাদীর বাইরে বেরিয়ে বাদী সম্বাদীকে জীবনে আমন্ত্রণ জানানো। এক্ষেত্রে একটাই কথা বলবো যে সাহিত্য নিয়ে মাস্টার্স করার পর, আইনে আসবার পর আমার আইনে মাস্টার্স করতে ইচ্ছে একটাই কারণে হলো, বর্ধমান ইউনিভার্সিটির যারা ফ্যাকাল্টি ছিলেন তাদের জুরিসপ্রুডেন্স অর্থাৎ বিধিশাস্ত্রের ক্লাস করার পর আমার মনে হলো সাহিত্য তো সহিতত্ত্ব, অর্থাৎ জীবনের যা কিছু ফুটে ওঠে, যা কিছু প্রতিফলিত হয়, তা কিছু সমসাময়িক সমাজ সচেতন সৃষ্টিশীল মানুষের লেখনীতে ধরা পড়ে। আর আইন হচ্ছে ডাইনামিক লিটারেচার, দ্য লিটারেচার অফ লাইফ। জীবনেরই সাহিত্য তো আইন, কারণ চলমান গতিমান যে সাহিত্য, যা দ্বারা মানুষকে শুধুমাত্র কি হচ্ছে সেটা নয়, হোয়াট ইজ নয়, হোয়াট অট টু বি, কি হওয়া উচিত সেখানে পৌঁছে যাওয়া যায়। তাই আরও এক কাঠি ওপরে হোয়াট ইজের থেকে হোয়াট অট টু বি, সেখান থেকেই মনে হলো যে আইনে মাস্টার্স করবো, পড়াবো। এখন বঙ্কিমচন্দ্র সম্পর্কে যদি বলি তাহলে প্রথমেই বলবো আমার বাড়ির কাজের মেয়েটি কিন্তু ডাস ক্যাপিটাল কিংবা কমিউনিস্ট ম্যানিফেস্টো কিংবা শেগেভারা, ম্যাক্সিম গোর্কি কিংবা এলিয়ট, বাইরন কিংবা শেক্সপিয়ার বা রবীন্দ্রনাথ, বঙ্কিম, বিদ্যাসাগর কিছুই পড়েনি। মেয়েটি জবা সিরিয়ালটা দেখে। তার মানে প্রমাণিত হলো কোথাও সংস্কৃতি চর্চা এমন এমন অন্ধকার কোণে পৌঁছে যায় যা সাহিত্যকে সহিতত্ত্ব করে তোলে, যা প্রান্তিক প্রত্যন্ত মানুষের জীবনেও সাহিত্য যে কতটা প্রাসঙ্গিক সেটা তার কাছে পৌঁছে গিয়ে তাকে আবেদন জানাই, তুমি আমাকে গ্রহণ করো। ঠিক এখানেই রবীন্দ্রনাথ, বঙ্কিম, বিদ্যাসাগর, রামমোহনরা প্রজ্জ্বল, কারণ মনটা বিদ্যাসাগর হোক, রামমোহন হোক, রবীন্দ্রনাথ হোক, বঙ্কিম হোক, তবেই তো পঙ্কিল হবে না। আর that is why I would say that the worshipping, surrendering dedication and devotion towards one's own literature and language, which is salutably inspirational, invigorating, enthusiastic, শুধুমাত্র ভালোবাসা নয়, একটা মানুষের নিজ ভাষার প্রতি যে পূজা, যে সমর্পণ, যে আত্মাহুতি, সেটাই তো আসলে জীবনযজ্ঞে আত্মাহুতি। অর্থাৎ আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, বিশ্বধাতার যজ্ঞশালায়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। এই যে রবীন্দ্রনাথের কথা, আসলে এনারা তো নক্ষত্র এবং সমগ্র বাংলা সাহিত্যের নক্ষত্র আকাশে রবীন্দ্রনাথ হচ্ছেন জ্যোতিষ্ক সম। কাজেই বঙ্কিমকেই স্মরণ করি, আর বিদ্যাসাগরকেই স্মরণ করি, রামমোহনকেই স্মরণ করি, সুকান্তকেই স্মরণ করি, কেন জানি না একজনকে স্মরণ করতে গিয়ে আরেকজন চলেই আসেন। এবং এটাই বোধহয়, সেই জন্যই বোধহয় ওনারা মনীষী, কারণ ওনার মনের মণিকোঠায় ওনারা কোথাও নিগূঢ় অন্তঃস্থলে প্রবেশ করে আছেন এবং একই সমুদ্রে সবাই যেন স্নান করছেন জ্ঞান গর্ভের। তাই যেটা বলবো সেটা হচ্ছে, বঙ্কিমের একটা দিক আমরা সবাই জানি, সাহিত্য সম্রাট, কিন্তু আমার মনে হয় উনি কোথাও গিয়ে সাহিত্য সেবী। কেন? কারণ রাজা বলে দেওয়া মানে না প্রান্তিক মানুষের কাছ থেকে একটা মানুষকে একটু আলাদা করে দেওয়া। আর যদি আমি সেবক বলি তাহলে যেন মনে হয়
প্রত্যন্ত সব মানুষের জন্য উনি যেন মেলে ধরেছেন একটা পূজার থালা। বঙ্কিম, যদি আমরা তার একটুখানি সাহিত্যের দিকটা দেখি, যেরকম একটা বৈপ্লবিক চেতনা, অর্থাৎ আমি যখন নবকুমারটাকে দেখছি তখন যেমন একজন সুশীল সুষ্ঠ একজন মধ্যবিত্ত যুবক, ঠিক তেমনি একটা অন্যরকম চরিত্র কপালকুণ্ডলায়, সে কিন্তু সুষ্ঠু এই মানুষটাকে অদ্ভুত ধরনের সমস্যা থেকে বাঁচাচ্ছেন। মানে আমি বলতে চাইছি, ওই যে বিদ্যে বোঝায় বাবু মশাইয়ের সাথে একটু কানেক্ট করা যায় কি, যে নৌকোটা ডুবে যাচ্ছে, আমার অনেক বিদ্যে আছে, কিন্তু নৌকো ডুবে গেলে কিন্তু আমি নিজেকে বাঁচাতে পারি না। তখন কিন্তু ওই ক অক্ষর গোমাংস মাঝিটি আমাকে ওই জীবনের অক্ষরটা শিখিয়ে দেন। ঠিক তেমনই আমি অনেক বিদ্যে বোঝাই, কিন্তু বনে যখন হারিয়ে যাই তখন কপালকুণ্ডলার মতো একজন অন্যরকম চরিত্রের আমার প্রয়োজন পড়ে। ঠিক আমরা যে দেশ চাই, where the mind is without fear and the hate is held high, the knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where time is striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary deserts and of dead habit, where the mind is laid forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father. Let my country awake, let my country awake, let my country awake. शुभ्र ज्योत्स्ना पुलकितयामिनी पुल्यकुसुमिता द्रुमतलशोभिनी सुहर्षिणी सुमधुर भाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरं सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां मातरं वन्दे मातरम्। অহরহ তব আহ্বান প্রচারিত শুনিত উদারবাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে প্রেম হার হয় না থা
চলে মুক্তির মন্দির সোপান তলে, সবাই মিলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ গেছে বলিদান, কত প্রাণ গেল বলিদান, লেখা আছে অশ্রুজলে কত বিপ্লবী বন্ধু রক্তের হাত, বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্তের হাত, বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে তারা কি ফিরবে আর এই সুপ্রভাতে, কত তরুণ গেছে আস্থা চলে, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है, वक्त आने पे बता देंगे तुम्हें क्या बताए हम जुनूने शौक किस मंजिल में है। অনুষ্ঠানের যে আলোচ্য বিষয় ছিল সেগুলো অত্যন্ত গুরুগম্ভীর এবং আপনারা সেগুলো মনোযোগ দিয়ে শুনছেন। আপনারা শোনার সুযোগ পেয়েছেন যে দুজনের মানুষের কারণে, তারাও দুজন বিখ্যাত মানুষ। একজন অনুপ মতিলাল, আমরা বঙ্গীয় সাহিত্য পরিষদে একসাথে কাজ করেছি। বঙ্গীয় সাহিত্য পরিষদের অর্থ প্রাপ্তির জন্য দিল্লিতে দরবার করেছি, একই সঙ্গে ট্রেনে গেছি। আমরা দিল্লির যে রাষ্ট্রপতি ভবনে আমরা কাটিয়েছি এবং আমরা সফল হয়ে এসেছি। সাহিত্য পরিষদের বর্তমান উন্নয়নে বলে যে টাকাগুলো আমরা পাচ্ছি, ব্যবহার করছি, তার মূলে অনুপ মতিলালের হাত ছিল অনেক। বহু বিষয়ে আমাদের হয়তো মতভেদ আছে, বহু বিষয়ে আমাদের মধ্যে ঐক্য আছে এবং বিভিন্ন সময়ে যখন উনি বরানগরের বাড়িতে ছিলেন, আমি তার কাছে গেছি, তিনি সাহায্য করেছেন। খুব ভালো প্রকল্প তৈরি করেন এবং অত্যন্ত ধীর স্থিরভাবে সাহায্য করেন। রোমাদির সাথেও আমার পরিচয় হয়েছে, কারণ বঙ্গীয় সাহিত্য পরিষদে যখন আমি সম্পাদক ছিলাম, রোমাদি তখনও সম্পাদক ছিলেন। ওরা সচিব শব্দটা ব্যবহার করে। হেঁটে 5-7 মিনিট লাগে দুটো প্রতিষ্ঠানের মধ্যে। অনেক সময় চিঠিপত্রেরও গোলমাল হয়ে যায়। ওই সাহিত্য পরিষদ কথাটা থাকার জন্য বঙ্গীয় আর সংস্কৃত আমাদের উল্টোপাল্টা হয়ে যায়। সবচেয়ে মজার কথা, আজকে দুজনে যে বক্তব্য রাখলেন, আমার নিজস্ব অনেক বলার ছিল। যদি সুযোগ পেতাম 1 ঘন্টার বেশি সময় আমিও বলতে পেতাম, কিন্তু আমি এখানে সভাপতি হিসাবে বসে থেকে ক্লান্তি বোধ করছি, কারণ মানুষের ধৈর্যের সীমা আছে এবং এত তাত্ত্বিক গুরুগম্ভীর আলোচনা এবং তার সাথে আনুষঙ্গিক আরও বিষয় নিয়ে অনুষ্ঠানটি দীর্ঘ হয়েছে। আমি সেটাকে বাড়াতে চাইছি না। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠান বঙ্গীয় সাহিত্য পরিষদ নৈহাটি শাখার পক্ষ থেকে প্রত্যেকবারের মতো এবারও সম্পন্ন হলো। আন্তরিক অভিনন্দন জানাই আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি আলোচক শ্রী অনুপ মতিলাল মহাশয়কে এবং অধ্যাপিকা ডক্টর রুমা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করব কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং সঙ্গীতজ্ঞ শ্রেয়া দাস মহাশয়াকে। এছাড়াও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করব যার জন্য যিনি নেপথ্যে থেকে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করলেন, আমাদের নৈহাটির প্রিয় মানুষ
সংস্কৃতি মনস্ক মানুষ এবং বহু গুণের অধিকারী জয়দীপ চট্টোপাধ্যায় মহাশয়কে, আমাদের সাউন্ডে ছিলেন এবং আমাদের সঙ্গে সর্বতোভাবে সহযোগিতায় থাকেন প্রত্যেকবার, এবারেও ছিলেন তাপস মোদক মহাশয়, তাকেও আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদেরকে, যারা প্রায় 3 ঘন্টা সময় ধরে আমাদের এই অনুষ্ঠান শুনলেন, দেখলেন, উপভোগ করলেন। আমরা কৃতজ্ঞ নৈহাটির বিধায়ক মাননীয় শ্রী সুমিত্র চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে, আমরা কৃতজ্ঞ নৈহাটি পৌরসভা কর্তৃপক্ষের কাছে, নৈহাটি ঐক্যতার মঞ্চ আমাদের ব্যবহার করতে দেওয়ার জন্য প্রত্যেকবারের মতো। আমরা আজকের অনুষ্ঠানে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের অনুষ্ঠান সভাপতি মাননীয় শ্রী ডক্টর রতন নন্দী মহাশয়কে উপস্থিত থাকার জন্য। আর পরিশেষে বলবো, এইভাবেই আপনারা সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে প্রত্যেকবার আমাদের সংস্থাকে এইভাবেই এসে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করবেন। ধন্যবাদ। এই কাল সংবাদের সঠিক সংজ্ঞা।